বিশ্ব ইতিহাসে এমন খুব কম রাষ্ট্রই আছে যাদের চারপাশে যত প্রতিবেশী প্রায় প্রত্যেকের সঙ্গেই রয়েছে সীমান্ত বিরোধ, কূটনৈতিক সংঘাত কিংবা সামরিক উত্তেজনা। আর সেই তালিকায় শীর্ষে রয়েছে গণপ্রজাতন্ত্রী চীন। চীনের মোট প্রতিবেশী সংখ্যা 14টি। বিশ্লেষকদের মতে এই 14টি দেশের সঙ্গেই কোনো না কোনোভাবে চীনের সীমান্ত বিরোধ রয়েছে বা ভূখণ্ডতার দ্বন্দ্ব রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শুধু বিরোধী থাকাই কি সমস্যা? না, সমস্যা শুরু হয় যখন ওই বিরোধগুলো হুমকি, অপহরণ বা অর্থনৈতিক যুদ্ধ কিংবা সামরিক হস্তক্ষেপের রূপ নিতে শুরু করে। এই ডকুমেন্টারি আমরা কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য তৈরি করতেছি না, বরং প্রশ্ন তুলতেছি। কারণ ইতিহাস বলে যে রাষ্ট্রের সীমান্ত কখনো শেষ হয় না, তার সংঘাতও কখনো শেষ হয় না। চীনের পররাষ্ট্রনীতিকে বুঝতে হলে আগে বুঝতে হবে চীন কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিসিপি এর মূল দর্শন। সিসিপি বিশ্বাস করে যে ভূখণ্ড একসময় কোনো চীন সাম্রাজ্যের অংশ ছিল তা এখনও চীনের। এই ধর্ষণের উপর ভিত্তি করেই তারা তাইওয়ানকে নিজেদের অভ্যন্তরীণ ভূমি হিসেবে বলে আসতেছেন। এমনকি অরুণাচল প্রদেশ ও দক্ষিণ তিব্বতকেও তাদের অংশই মনে করতেছেন। পূর্ব চীন সাগরে জাপানের দ্বীপকে চীনের ভূখণ্ড বলে প্রচার চালায় তারা। অন্যদিকে তারা দক্ষিণ চীন সাগরের বিশাল অঞ্চলকেও নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে। এই নীতিকে অনেক বিশ্লেষক মনে করেন সিস্টেম্যাটিক এক্সপ্যানশন ডক্ট্রাইন। এটি মূলত প্রথমে ঐতিহাসিক দাবি, তারপর কূটনৈতিক চাপ, এরপর অর্থনৈতিক শাস্তি এবং সর্বশেষ পর্যায়ে সামরিক হুমকির মাধ্যমে চীন দাবি করে থাকে তাইওয়ান চীনের কাছে শুধু একটি দ্বীপ নয়, এটি চীন কমিউনিস্ট পার্টি এর রাজনৈতিক বৈধতার প্রশ্ন। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুও এটা। চীন বিশ্বাস করে যদি তাইওয়ান স্বাধীন থাকে তাহলে চায়না কমিউনিস্ট পার্টি এর এক চীন নীতি ভেঙে পড়বে। অন্যদিকে তাইওয়ান একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের নিজস্ব সরকার, নিজস্ব সেনাবাহিনী ও সংবিধানও রয়েছে। আন্তর্জাতিকভাবে যদিও তাইওয়ান সীমিত স্বীকৃতি, কিন্তু তারপরে বাস্তবে তাদের স্বাধীনতা প্রচলিতই চলতেছে। এই দ্বন্দ্বের মাঝখানে পড়েছে মূলত জাপান। ভৌগোলিক বাস্তবতা বোঝা খুব জরুরি। জাপানের ইয়ানগুনি দ্বীপ থেকে তাইওয়ানের দূরত্ব মাত্র 100 কিলোমিটার। অন্যদিকে তাইওয়ান মূল চীনের তুলনায় জাপানের অনেক কাছাকাছি। তাই যদি চীন তাইওয়ান দখল করে তাহলে চীন নৌবহর ও ক্ষেপণাস্ত্র সরাসরি জাপানের দরজায় পৌঁছে যাবে। এই কারণে জাপানের সংসদে প্রশ্ন উঠে, চীন যদি তাইওয়ানের সামরিক আগ্রাসন চালায় সেটাকে কি জাপানের বেঁচে থাকার জন্য হুমকি ধরা হবে? জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি স্পষ্টভাবেই বলেছেন, হ্যাঁ, এটি জাপানের অস্তিত্বের জন্য হুমকি। তাই জাপান কখনোই চায় না যে চীন কোনোভাবে তাইওয়ানকে আক্রমণ করুক বা দখল করুক। এই বক্তব্যের পর যা ঘটে তা আন্তর্জাতিক কূটনীতিতে বিরল। জাপানের ওসাকায় নিযুক্ত এক চীন কনসাল জেনারেল প্রকাশ্যে বলেন, যদি সেই নোংরা গলা নাক গলায় তাহলে কেটে ফেলা হবে। এটি কোনো গোপন বার্তা নয়, কোনো অভ্যন্তরীণ দলিলও নয়, প্রকাশ্যে সামাজিক মাধ্যমে দেওয়া হুমকি। বিশ্ব কূটনৈতিক ইতিহাসে এটি এক ধরনের অরাজনৈতিক আচরণ। জাপান আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। সেই প্রতিবাদে চীনা রাষ্ট্র মিডিয়া শুরু করে জাপান বিরোধী প্রচার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর পুরনো ক্ষত উস্কে দেয়। চীন যুদ্ধ শুরু করে না প্রথমে, চীন আগে শুরু করে অর্থনৈতিক শাস্তি। এর অংশ হিসেবে জাপানি সিফুড আমদানি বন্ধ করেছে চীন। জাপানি চলচ্চিত্র নিষিদ্ধ, জাপানি শিল্পীদের পারফরম্যান্সও বাতিল, পর্যটকদের জাপান ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে চীন। জাপান ইস্যুর পাশাপাশি চীন একযোগে চাপ সৃষ্টি করেছে ভারতের দিকেও। এই নভেম্বরের 21 তারিখে এক ভারতীয় নারী জাপানে যাচ্ছিলেন। সাংহাই এয়ারপোর্টে ট্রানজিটের সময় চীনা কর্তৃপক্ষ তাকে আটক করে, কারণ তার পাসপোর্টে লেখা অরুণাচল প্রদেশ ভারত। চীনের দাবি অরুণাচল ভারতীয় রাজ্য নয়, এটি দক্ষিণ তিব্বত বা চীনের অংশ। প্রায় 18 ঘন্টা তার ফোন করার সুযোগ ছিল না, আইনজীবীদের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি, এমনকি তার পাসপোর্টও জব্দ করা হয়। চীন অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। চীন দাবি করে সবকিছু আন্তর্জাতিক আইন অনুযায়ী হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো তাদের একতরফা ভূখণ্ড দাবি, প্রতিবেশী রাষ্ট্রকে হুমকি, নাগরিক অপহরণ বা অর্থনৈতিক অবরোধ। এগুলো কি সত্যি আত্মরক্ষা?
তবে ভারতও কিন্তু কম যায় না। ভারত চীনের সাথে না পারলেও ঠিক সেম কাজটাই করে বাংলাদেশের সাথে, অর্থাৎ বাংলাদেশকে একতরফা চাপে রাখে। হয়তোবা কোনো পণ্য মাল আমদানি বন্ধ রেখে অথবা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশের মানুষকে মেরে। এই পর্যায়ে বলা যায় ভারত ও চীন একই রকম আচরণ করে তাদের প্রতিবেশীর সাথে। চীনের প্রায় 14টি প্রতিবেশী দেশ রয়েছে, 14টির সাথে কোনো না কোনোভাবে তাদের দ্বন্দ্ব রয়েছে। তবে পরিশেষে বলা যায় চীন কি ইচ্ছে করেই এমন করে, নাকি সমস্যা চীনের আশেপাশে থাকা প্রতিবেশীর? তবে এটা সময় বলবে। এখন শুধু দেখারই অপেক্ষা বিশ্ব রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে।